ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাব। তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি হাবে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 10টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে পাবে গুরুত্বপূর্ণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষায় বারবার আসা প্রশ্ন ও দ্রুত রিভিশন। আজকের যে 10টি প্রশ্ন আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় বা বারবার আসে। তাই বিভিন্ন আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। কথা না বাড়িয়ে চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে সেশনটি শুরু করা যাক। আর সেশনটি শুরু করার আগে সকলকে বলা হচ্ছে যে প্রত্যেক প্রশ্নের সময় 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। তোমরা চেষ্টা করবে সঠিক উত্তরটি যদি পারো কমেন্টে অবশ্যই জানাবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের প্রথম প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? 5 সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে। তোমরা নিজেদের কমেন্ট অবশ্যই কমেন্টে জানাবে নিজেদের উত্তরগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে যে তোমরা কতটা সঠিক আছো আর কতটা প্রস্তুতি নিয়েছো। আজকে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রাজেন্দ্র প্রসাদ। তাহলে গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পাশে যে ব্যক্তিটির ছবি দেওয়া আছে, এই যে ছবিটা, এটা হচ্ছে তার ছবি, রাজেন্দ্র প্রসাদের ছবি। এই রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। তিনি 1884 সালে 3 ডিসেম্বর 1884 সালে 3 ডিসেম্বর বিহারের জিরাদেই গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি গ্রহণ করেছিলেন কত সালে? 1884 সালে। 3 ডিসেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন? বিহারে। গ্রামের নাম কি? জিরাদেই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 1950 সালের 26শে জানুয়ারি তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাহলে তিনি কত সালে প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন? তিনি 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারিতে তিনি প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি টানা 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একবার তিনি 1950 সালে করেছিলেন, এই 1950 সাল থেকে নিয়ে 1962 সাল, মানে কত বছর হচ্ছে তাহলে? 1950 থেকে নিয়ে 62 মানে হচ্ছে 12 বছর। তিনি 12 বছর এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি সরল জীবনযাপন ও উচ্চ আদর্শের জন্য বিখ্যাত ছিলেন। 1962 সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। তাহলে 1962 সালে যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখন তেনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। 1963 সালে 28শে ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। তার ঠিক 1 বছর পরে 28শে ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আজকের সেশনের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি পারলে অবশ্যই কমেন্টে জানাবে। 5 সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে। যদি সঠিক উত্তরটি পারো তবে অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তরটি হবে অপশান ডি, দেবেন্দ্রনাথ ঠাকুর। আমরা হয়তো পাশে যে ছবিটা দেওয়া আছে দেখে লাগছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরই, কারণ আমরা জানি দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। দেবেন্দ্রনাথ ঠাকুর 1817 সালের 15ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন কততে? 1817 সালে 15ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত
ঠাকুর পরিবারের সদস্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। একটু আগে আমি বললাম যে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার পিতার নাম ছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর নাম ছিল দ্বারকানাথ ঠাকুর। তিনি ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি ব্রাহ্ম আন্দোলনের অন্যতম প্রধান নেতা। 1883 সালে তিনি ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে আন্দোলন করেন। তার অত্যাধুনিক চিন্তাধারা বাংলা সমাজে গভীর প্রভাব ফেলে। 1905 সালে 19শে জানুয়ারি তিনি পরলোক গমন করেন। 1905 সালে 19শে জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং চ্যানেলটি অবশ্যই লাইক করবে ও শেয়ার করতে ভুলবে না বন্ধুদের মাঝে। আর নিজের স্কোর কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম গিরিপথ। ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? 5 সেকেন্ড করে সময় আছে, কমেন্টে জানাও। ভারতের দীর্ঘতম গিরিপথ হচ্ছে ডুংরি লা পাস ভারতের একটি উচ্চ পার্বত্য গিরিপথ। এটি রয়েছে অরুণাচল প্রদেশে রাজ্যে অবস্থিত। তাহলে এটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। পাঁচটি পূর্ব হিমালয় পর্বতমালার অন্তর্গত। এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া। পাঁচটি ভারত চীন সীমান্তে নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে আবহাওয়া সাধারণত খুব ঠান্ডা থাকে, পাহাড়ি অঞ্চল তাই একটু ঠান্ডায়। শীতকালে ভারী তুষারপাতের কারণে রাস্তা অনেক সময় বন্ধ থাকে। ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। তাহলে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ কার জন্য? ভারতীয় সেনাবাহিনীর জন্য। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ পথ। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি দৃশ্যের জন্য স্থানটি পরিচিত। পাহাড়ি অঞ্চল হওয়াতে এই যে স্থানটি, তোমরা যে ডান দিকে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা আসলেই সত্যি সুন্দর। আর দেখছো পাহাড়ের পাশ কেটে কত সুন্দর করে রাস্তা বানানো হয়েছে, সুন্দর একটা ভিউ। দুর্গম পাহাড়ি পথ হওয়ার কারণে সাধারণ পর্যটকদের জন্য যাতায়াত সীমিত। অর্থাৎ যেহেতু পাহাড় কেটে রাস্তা এবং পাহাড়টি খুব একটি সুগম নয়, তাই সাধারণের জন্য নির্দিষ্ট পর্যন্ত তারা অনুমতি আছে যাওয়ার, সম্পূর্ণ পারমিশনটা নেই। কিন্তু এটা যারা সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ পথ। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? ন্যাশনাল পার্ক। অপশানগুলো অবশ্যই দেখবে, দেখার পর যদি পারো অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তর হবে অপশান সি, 6টি। তাহলে পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান রয়েছে কটি? 6টি রয়েছে। পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যান রয়েছে বললাম একটু আগে আমি, 6টি রয়েছে। তার মধ্যে সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, 2 নম্বর জলদাপাড়া ন্যাশনাল পার্ক, 3 নম্বর বক্সা ন্যাশনাল পার্ক, 4 নম্বর গরুমারা ন্যাশনাল পার্ক, 5 নম্বর নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক, 6 নম্বর হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এই 6টি হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, 6টি জাতীয় উদ্যান। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? বক্সা যে একটা জাতীয় উদ্যান রয়েছে, সেই জাতীয় উদ্যান বক্সা ন্যাশনাল পার্ক কোন
রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখার চেষ্টা করো। যদি সঠিক উত্তরটি পারো অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তরটি পারলে কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হবে অপশন ডি, পশ্চিমবঙ্গ। একটু আগে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের যে 6টি ন্যাশনাল পার্ক ছিল তার মধ্যে একটি ছিল বক্সা ন্যাশনাল পার্ক, বক্সা জাতীয় উদ্যান ছিল। যারা একটু খেয়াল করেছে তারা অবশ্যই পারবে, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। বক্সা জাতীয় উদ্যান সময় কয়েকটি তথ্য জানবো আমরা। বক্সা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার যে জেলা রয়েছে সেই জেলায় অবস্থিত। সেটা 1992 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। কত সালে? 1992 সালে। উদ্যানটি বক্সা টাইগার রিজার্ভ একটি অংশ। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রাণী দেখা যায়। হাতি, চিতা, গোর, হরিণ, নানা প্রজাতির পাখি বাস করে। মোট আয়তন হচ্ছে 760 বর্গ কিলোমিটার। ভুটান সীমান্তের কাছে অবস্থিত হয়। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো তোমরা ছবিটি কত সুন্দর। এটা বক্সা ন্যাশনাল পার্কের ছবি। জয়ন্তী নদী এই অঞ্চলের প্রধান আকর্ষণীয় একটি প্রাকৃতিক প্রেমী, বন্যপ্রেমী বর্জ্যের জন্য বক্সা উদ্যান একটি জনপ্রিয় জাতীয় অনুষ্ঠান। যারা প্রাকৃতিকে ভালোবাসো, প্রাণী ভালোবাসো, তাদের জন্য এই জায়গাটি অবশ্যই সুন্দর জায়গা। অবশ্যই তোমরা যাবে, দেখে আসবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, ওমেন্স ইকুয়ালিটি ডে কবে পালন করা হয়? ওমেন্স ইকুয়ালিটি ডে কবে পালন করা হয়? সঠিক উত্তরটি পেলে অবশ্যই কমেন্টে জানাবে। 5 সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে, প্রত্যেককে 5 সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে। সঠিক উত্তরটি পেলে কমেন্টে জানাও। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 26শে আগস্ট। 26শে আগস্টে ওমেন্স ইকুয়ালিটি ডে পালন করা হয়। ওই 1920 সালের 26শে আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের 19তম সংশোধনী গৃহীত হয়েছিল, যা মহিলাদের ভোটাধিকার নিশ্চিত করে। অর্থাৎ এর যে হালকা করে সূচনা হয়েছিল সেটা হচ্ছে 1920 সালে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল। তারপরে 1971 সালে মার্কিন কংগ্রেসের সদস্য বেলা আবজুগ নামে একজন মার্কিন সদস্য ছিলেন কংগ্রেসের। তিনি প্রথম দিনটিকে সরকারিভাবে পালনের প্রস্তাব দেন। মানে এই যে ওমেন্স ইকুয়ালিটি ডে হিসাবে পালন করার প্রস্তাব দেন, সেটা হচ্ছে 1917 সালে। 1973 সালে, তার ঠিক 2 বছর পরে, আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি কি নাম? রিচার্ড নিক্সন। অবশ্যই মনে রাখবে এটা, রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে 26শে আগস্টকে ওমেন্স ইকুয়ালিটি ডে হিসাবে ঘোষণা করে। তাহলে কে ঘোষণা করেছিলেন? আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন। কত সালে? 1973 সালে। তারিখ কত? 26শে আগস্ট। এটার যে মূল উদ্দেশ্য ছিল সেটা ছিল নারীদের সমান অধিকার নিশ্চিত করা, সমাজের প্রতিটি স্তরে তাদের ভোটাধিকার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা। এটি কয়েক দশকের মধ্যে দীর্ঘ সংগ্রামের ফল এবং নারী অধিকার কর্মীরা সামাজিক ও রাজনৈতিক বাধার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই দিনটি শুধুমাত্র ইতিহাসের জয় উদযাপন করে না, বরং বর্তমান যুগে কর্মক্ষেত্রে বেতন বৈষম্য ও অন্যান্য লিঙ্গ বৈষম্য দূর করার আহ্বান জানায়। যে মহিলা বলে যে বেতন কম হবে, পুরুষ হলে বেতন বেশি হবে, এই যে একটা বৈষম্য দেখা যায়, যে মহিলাদের কাজের সুবিধা কম, পুরুষদের কাজের সুবিধা বেশি, এই যে লিঙ্গ বৈষম্য, এটা দূর করা হয়েছিল এটার মাধ্যমে। নারী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করা হয়। যদিও এটি মূলত আমেরিকার ইতিহাসের সাথে যুক্ত, তবুও সারা বিশ্বে মহিলাদের সমান অধিকারের আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু শুরু হয়েছিল আমেরিকাতে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা গোটা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে। প্রতি বছর এই দিনে নির্দিষ্ট থিমের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব গুণাবলী প্রচার করা হয়ে থাকে। বর্তমান প্রজন্মের কাছে বার্তা দেয় যে এটি সমৃদ্ধ সমাজ গড়তে পুরুষ ও নারীর সমান অংশীদার অপরিহার্য। আজ এসব
কমন হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় মানুষ নারী ও পুরুষ সমান অধিকার আস্তে আস্তে পেতে আরম্ভ করেছে, তাই অতটা গুরুত্ব ছিল না। কিন্তু আগের যখন এই জিনিসটা চালু হয়েছিল না 19 শতকে, তখন কিন্তু একটু টাফ ছিল ব্যাপারটা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গান্ধীজি ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন? গান্ধীজি এই যে ডান্ডি যাত্রা, কেউ দান্ডি বলে, দান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন? অপশানগুলো দেখো, অবশ্যই সহজ অপশান, প্রশ্ন সহজ, পারবে কমেন্টে জানাও। আর এই পর্যন্ত কতগুলি, মানে এই যে 7টা প্রশ্ন হলো, 7টার মধ্যে তুমি কতগুলি পেরেছো, তোমার স্কোর কত সেটা জানাও। স্কোর কত সেটা জানাও, অবশ্যই জানাও তোমার কমেন্টে স্কোর কত হয়েছে সেটা জানাও। এই পর্যন্ত 7টার মধ্যে তুমি কটা পেরেছো এটা অবশ্যই তুমি জানাও। এই সঠিক উত্তরটি হবে অপশান এ, সবরমতী আশ্রম। এটা সবাই জানে, সহজ কোশ্চেন, খুবই সবাই পেরেছো আশা করি। সবরমতী আশ্রম ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে আহমেদাবাদ শহরে অবস্থিত। 1917 সালে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেন। তাহলে এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? মহাত্মা গান্ধী। কত সালে? 1917 সালে। আশ্রমটি সবরমতী নদীর তীরে অবস্থিত। এই আশ্রমটি কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী তীরে অবস্থিত। এটা অবশ্যই মনে রাখবে। এই কয়েকটা যেগুলো গোল করে দেওয়া হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। কে প্রতিষ্ঠা করেছিলেন, কত সালে প্রতিষ্ঠা করেছিলেন, কোন নদীর তীরে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, কোন শহরে অবস্থিত, এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবে। ছোট ছোট প্রশ্ন। ভারতের স্বাধীন আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই আশ্রম। এখানে 1930 সালে দান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। কত সালে শুরু হয়? 1930 সালে। আশ্রমে গান্ধীজির বাসভবন হৃদয়কুঞ্জ অবস্থিত। তাহলে হৃদয়কুঞ্জ কার বাসভবন? প্রশ্ন আসতেই পারে, হৃদয়কুঞ্জ কার বাসভবন? এটা হচ্ছে গান্ধীজির বাসভবন। কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। কোন শহরে? আহমেদাবাদে। কোন আশ্রমে? সবরমতী আশ্রমে অবস্থিত। অবশ্যই এটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ খুবই। বর্তমানে এটি একটি জাদুঘরে রয়েছে, যেখানে গান্ধীজির ব্যবহৃত সামগ্রী সংরক্ষিত রয়েছে। আশ্রমটি সরল জীবনযাপন ও সত্য অহিংসার আদর্শ প্রচার করে। দেশ বিদেশের বহু পর্যটন প্রতি বছর ঐতিহাসিক স্থানে দেখতে আসেন। সবরমতী আশ্রম ভারতের স্বাধীনতা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্মারক, স্মৃতি স্মারক। অবশ্যই গুরুত্বপূর্ণ স্মৃতি স্মারক, মনে রাখবে প্রশ্নটি। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন, অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন যে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, তিনি কত সালে পেয়েছিলেন? অপশানগুলো দেখো, দেখার পরে কমেন্টে বলার চেষ্টা করো। এই যে পাশে ছবি দেওয়া আছে, তিনি অমর্ত্য সেন। ভালো করে দেখে নাও, চিনে নাও মানুষটাকে। সঠিক উত্তর হবে অপশান এ, 1998 সাল। 1900। যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা পারোনি তারা চেষ্টা করো, অবশ্যই পারবে। অমর্ত্য সেন ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক। তাহলে তিনি কি ছিলেন? অর্থনীতিবিদ ছিলেন একাধারে, অথবা দার্শনিকও ছিলেন তিনি, দুটোই। 1933 সালে 3 নভেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গে। কোথায়? শান্তিনিকেতনে। কত সালে? 1933 সালে 3 নভেম্বর। 1998 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। 1998 সালে তিনি অর্থনীতিতে, তিনি ছিলেন কি? অর্থনীতিবিদ ছিলেন এবং দার্শনিক ছিলেন, কিন্তু তিনি নোবেল পুরস্কার কিসে পেয়েছেন? অর্থনীতিতে পেয়েছিলেন। কত সালে? 1998 সালে। দারিদ্র, দুর্ভিক্ষ, মানব কল্যাণ, অর্থনীতি নিয়ে তিনি গবেষণা বিশেষভাবে প্রসিদ্ধ। তিনি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ তত্ত্বের প্রবক্তা। তাহলে তার তত্ত্ব কি আছে? তার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থের নাম ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। তার উল্লেখযোগ্য যে একটা বিখ্যাত বই হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। এই যে পাশে ছবি দেওয়া আছে, উনি হচ্ছে অমর্ত্য সেন। 1999 সালে ভারত সরকার তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেন। তাহলে তিনি যেমন 1998 সালে কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক তার 1 বছর পরে 1999 সালে তিনি আবার ভারতরত্ন পুরস্কার পান।
তিনি সমাজের সমতা, ন্যায়, মানবাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছিলেন। অমর্ত্য সেন আজও বিশ্বজুড়ে একজন প্রভাবশালী চিন্তাবিদ হিসেবে সম্মান পান। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। আর এই সেশনের 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন গাছ আংশিক পরজীবী নামে চিহ্নিত? কোন গাছ আংশিক পরজীবী? পরজীবী কাকে বলে? যদি তোমরা পারো অবশ্যই কমেন্টে জানাও যে পরজীবী প্রাণী কাকে বলে। পরজীবী উদ্ভিদ কাকে বলে? কমেন্টে জানাও, কমেন্ট করো। পরজীবী উদ্ভিদ কাকে বলে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, চন্দন গাছ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চন্দন গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যান্টুলাম অ্যালবাম। তার বৈজ্ঞানিক হচ্ছে স্যান্টুলাম অ্যালবাম। এই সুগন্ধিক আর বিশিষ্ট চিরসবুজ গাছ ভারত কোথায় পাওয়া যায়? ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় জন্মায় এইসব গাছটি। এই 3 দেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। ভারতের কর্ণাটক রাজ্যে চন্দন কাঠের জন্য বিখ্যাত। তাহলে কোন রাজ্যে পাওয়া যায়? ভারতের মধ্যে কর্ণাটক হচ্ছে চন্দন কাঠের জন্যই বিখ্যাত। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ পাশে, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে চন্দন গাছ। এই গাছ পর্যন্ত 10 থেকে 15 মিটার পর্যন্ত হয়ে থাকে। চন্দন কাঠ সুগন্ধি তেল তৈরিতে করা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রসাধনী তৈরিতে চন্দন ব্যবহৃত হয়। চন্দন কাঠ খুবই মূল্যবান ও দামি, এটা আমরা সবাই জানি। এটা পরিপক্ক হতে 15 থেকে 20 বছর লাগে। আর চন্দন কাঠ সংরক্ষণের জন্য সরকার বিশেষ আইন প্রণয়ন করেছেন। যেহেতু এর চোরা শিকার মানে চুরি হয়, প্রচণ্ড চুরি হয়, তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, এটা আইন করেছে। পরবর্তী প্রশ্নে চলে যাওয়া। আর এই সেশনের লাস্ট প্রশ্ন, বুদ্ধচরিত কে রচনা করেন? সেশনের যেহেতু লাস্ট প্রশ্ন, তাই প্রত্যেককে বলা হয়েছে তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করো। কত পেরেছো 10-এর মধ্যে শেয়ার করো। 10-এর মধ্যে তোমরা কত পেরেছো? 10-এর মধ্যে তোমরা কত পেরেছো অবশ্যই কমেন্টে জানাও, স্কোর জানাও তোমাদের। আর এই প্রশ্নের সঠিক উত্তরটি পারলেও অবশ্যই জানাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অশ্ব ঘোষ, ডি হচ্ছে সঠিক উত্তর। অশ্ব ঘোষ ছিলেন প্রাচীন ভারতের একজন খ্যাতনামা বৌদ্ধ কবি, দার্শনিক ও নাট্যকার। তিনি খ্রিস্টীয় 2য় শতাব্দীতে জীবিত বলে মনে করা হয়। তার জন্মস্থান সম্পর্কে মতবাদ থাকলেও অনেকের মতে তিনি উত্তর ভারতের সাকেত বা অযোধ্যা অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি কুষাণ সম্রাট কনিষ্কের সমসাময়িক ছিলেন। অশ্ব ঘোষ সংস্কৃত ভাষায় রচনা করতেন এবং বৌদ্ধ সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা, যেখানে তিনি বৌদ্ধদের জীবনী লিখেছিলেন। তার আরেকটি উল্লেখযোগ্য রচনা হল সুন্দরানন্দ। তাহলে 1 নম্বর হচ্ছে বুদ্ধচরিত, 2 নম্বর হচ্ছে সুন্দরানন্দ। তিনি বৌদ্ধ ধর্মের মহাযান মতবাদের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অশ্ব ঘোষ সংস্কৃতি সাহিত্যের প্রাচীনতম মহাকাব্যদের একজন হিসেবে গণ্য করা হয়। তার রচনাগুলো আজও বৌদ্ধ সাহিত্য দর্শনে গুরুত্বপূর্ণ হিসেবে পালন করা হয়। আজকে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। পরবর্তীতে আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবে না। এই চ্যানেলে সরকারি চাকরি বিভিন্ন ধরন, যেমন WBSSC, রেলওয়ে, বিভিন্ন পরীক্ষার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, MCQ প্র্যাকটিস করা হয়। নিয়মিত জিকে প্র্যাকটিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। বন্ধুদের মধ্যে শেয়ার করবে ও লাইক করবে। আর তোমার স্কোর অবশ্যই জানাবে যে 10-এর মধ্যে কত পেলা, 10-এর মধ্যে কত পেয়েছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ।